এক গ্রামের বাইরে এক নির্জন জায়গা ছিল। সেখানে এক ডাইনি থাকতো। ডাইনির নিজের একটি বাগান ছিল, যেখানে সে সবজি চাষ করত। কিন্তু দিনের বেলা সেই ডাইনি সাধারণ বউদের মতনই থাকতো। বাহ, কি সবজি চাষ করি আমি! আমার মতন সবজি কেউ চাষ করতে পারবে না। এখন এই পুরো গ্রাম আমার অধিকারে হবে। তারপর সেই ডাইনি সাধারণ বউয়ের মতন এক ঝুড়িতে সবজি ভরে গ্রামে বিক্রি করতে বেরিয়ে যায়। আরে ও সবজিওয়ালি, কিছু সবজি তো দিয়ে যাও। এত দেমাকে কোথায় যাচ্ছ সবজি না দিয়ে? ব্যাস আপনার কাছেই আসছিলাম। এই নিন, যা নেবার নিয়ে নিন, সস্তায় দিয়ে দেব। তারপর কুসুমা সবজিওয়ালির থেকে সবজি নিয়ে নেয়। অন্ধকার হতে হতে সবজিওয়ালি নিজের ঘরে ফিরতে থাকে। ঘরে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যায়, আর সে নিজের আসল রূপে এসে যায়। শেষ অবধি আমি সব সবজি বিক্রি করে দিলাম। এখন সবাই দেখবে আমার চমৎকার। অন্যদিকে কুসুমা সবজিওয়ালির থেকে কেনা সেই সবজিগুলো দিয়ে রাত্রের খাবারের জন্য রান্না করে। সবাইকে খেতে দেওয়া হয়। আরে বাহ, আজ সবজির স্বাদ তো খুব আলাদা। আজ তো মনে হচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে আমি নিজের আঙুলটা না খেয়ে ফেলি। এই সব কথা ডাইনি তাদের বাড়ির বাইরের থেকে জানলা দিয়ে দেখতে থাকে। সেই ভয়ানক আওয়াজ বের করা শুরু করে দেয়। খাও খাও, আনন্দে খাও, তখন তো মজাটা আসবে। খাবার খাওয়ার পরে যেই রাকেশের কানে সেই ডাইনির আওয়াজ যায়, রাকেশ অদ্ভুত আচরণ করে। রাকেশের শরীর শক্ত হতে শুরু করে, আর সে কুসুমার দিকে রেগে দেখতে থাকে। এই, এখানে আয়। আমার পা টেপ ঠিক করে বসে বসে খালি চর্বি বাড়াচ্ছে। বরের সেবা করতে পারিস না তুই? আরে ও নবাব, মাথা ঠিক আছে কি না? আমি পা টিপবো তোমার? দেমাগ দেখাবি বেশি? হ্যাঁ, বল। চল চুপচাপ পা টেপ আমার, যতক্ষণ আমি ঘুমিয়ে না পড়ি। কুসুমা রাকেশকে ভয় পেয়ে চুপচাপ তার পা টিপতে শুরু করে। আরে বাহ, এইটা তো দারুণ হলো। লড়াই করো তোমরা দুজনে নিজেদের মধ্যে। যত তোমরা লড়বে ততই আমার শক্তি বাড়বে। তারপর ডাইনি উড়ে উড়ে নিজের ঘরে ফেরত চলে যায়। পরের দিন সকালে ডাইনি আবার সবজিওয়ালির বেশে গ্রামে সবজি বিক্রি করতে চলে আসে। আজ তো আরো বেশি সবজি বিক্রি করে যাব। খুব শিগগির এই পুরো গ্রামটা আমার হবে। সবজি নিয়ে নাও, সবজি, তাজা তাজা সবজি নিয়ে নাও, সস্তা সবজি নিয়ে নাও। আরে ও সবজিওয়ালি, আরে একটু দেখা তো, কি কি সবজি নিয়ে এসেছিস? আরে বোন, খুব তাজা আর সস্তা সবজি এনেছি। একবার খেয়ে তো দেখো, মনে করবে ঠিক আমাকে। তারপর রামা তার থেকে সবজি কিনে নেয়। এইভাবে আরও অন্য ঘরের বউরা সেই সবজি বালির থেকে সবজি কিনে নেয়। রাত হওয়াতে ডাইনি রামার ছাতের ওপর থেকে ভেতরে দেখে আর ভুতুড়ে পরিস্থিতি বানায়। ওগো, আজকে আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি, একটু খেয়ে তো বলুন কেমন লাগছে। আরে প্রিয়তমা, তুমি বানিয়েছো যখন, ভালোই হবে, এতে কোনো সন্দেহ নেই। খাবার খাওয়ার পরে যেই সেই ডাইনির আওয়াজ শুনতে পায়, তার হাব ভাব পাল্টে যায়। তার চোখ লাল হয়ে যায়, আর সে রামাকে মারতে শুরু করে। আপনি এটা কি করছেন? আমি কি করেছি? আমাকে ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। বেশি বুদ্ধিমান ভাবিস নিজেকে? আমাকে পাগল ভেবেছিস? কত মজা আসছে! এখন তো এইসব রোজ হবে, সেটাও সবার ঘরে। পরের দিন, আরে রমা বোন, তোমার মুখে চিহ্ন কিসের? ব্যথা লেগেছে? এখন কি বলি বোন, আমার তো কপালটাই
এই পোড়া, জানা নেই আমার বরের কি হয়ে গেছে, এখন মারপিট করতে শুরু করেছে। আরে বোন, মোহন দাদা তো কত শান্ত লোক, কেমন করে? কিন্তু এতে কোনো সন্দেহ নেই, দুদিন ধরে আমার বড় হাবভাব পাল্টে গেছে। সে আমার সঙ্গে অন্যায় করতে শুরু করেছে, সব সময় ঝগড়া করে। ওদের কথা শুনে ওইখানে আরো বউরা কাঁদতে কাঁদতে আসে। আরে বোনেরা, আমাদের বরেরাও আমাদের সঙ্গে পশুদের মতন ব্যবহার করছে। যখন থেকে সে নতুন সবজিওয়ালি এসেছে না, তবে থেকে গ্রামে এসব হচ্ছে। কথাটা তুমি ঠিক বলছো বোন, সত্যিটা জানার আমার কাছে এক উপায় আছে, আসতে দাও আজ তাকে। সন্ধে হতেই সেই ডাইনি সবজিওয়ালি আবার আসে নিজের সবজি বিক্রি করতে। বোন, একটু সবজি দাও তো। আরে নিয়ে নাও নিয়ে নাও, আরো নিয়ে নাও, আজ তো আরো মজা আসবে। যখন ডাইনি সবজিওয়ালি ফেরত যেতে থাকে, তো রামা আর কুসুমা চুপচাপ তার পিছু নেয়। নিজের ঘরে পৌঁছাতেই সবজিওয়ালি ডাইনিতে পরিণত হয়। আজ রাত তো অনেক মজা আসবে, আজ আবার যাব দেখতে। সবজিওয়ালিকে ডাইনির রূপে দেখে সে দুজন অবাক হয়ে যায়, যেন সূর্য পশ্চিমে না অস্ত হয়ে উত্তরে অস্ত হয়েছিল। আরে কুসুমা বোন, পালাও, এ তো ডাইনি বেরোলো, পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আরে রমা বোন, শান্ত হও, এত দূর এসেছি যখন সব জেনেই যাব। সে দুজন লুকিয়ে লুকিয়ে ডাইনির কথা শুনে। এই আমার সবজিগুলোই আমার শক্তি, এই সবজিগুলো আমি খারাপ শক্তি দিয়ে চাষ করি, যা পেটে যেতেই তাদের আমার বশে করে দেয়। আস্তে আস্তে পুরো গ্রাম আমার খারাপ শক্তির ফাঁদে ফেসে যাবে, তারপর পুরো গ্রামে আমারই অধিকার হবে। ডাইনির কথা শুনে দুজনে আশ্চর্য এবং অবাক হয়ে যায়। না কুসুমা বোন, আমরা আমাদের বরদের এই ডাইনির বশে যেতে দিতে পারি না, আমরা নিজের সোহাগকে বাঁচিয়ে ছাড়ব। কিন্তু আমরা করবটা কি? এই ডাইনি তো অনেক চালাক। তখনই তারা দেখে ডাইনি নিজের শক্তি বাগানে হওয়া সবজিতে দিচ্ছে। আমি সব বুঝে গেছি যে আমাদের কি করতে হবে, চলো নিজের বাড়ি ফেরত যাই। পরের দিন সকালে ডাইনি সবজিওয়ালি সেজে সবজি বিক্রি করতে গ্রামে আসে। সেইখানে রামা আর কুসুমা একটা লোককে নিয়ে তার বাগানে পৌঁছে যায়। ঠিক আছে মা, তোমাদের দুজনের সংকল্প এত দৃঢ় যে তোমাদের বরেদের ওপরে কোনো খারাপ শক্তি বশ করতে পারবে না। তারপর হারিয়া কাকা একটা ট্রাক্টরে বসে আর ট্রাক্টর দিয়ে সেই বাগানের সব সবজি নষ্ট করে দেয়। যেমন ভাবে সব সবজি মূল থেকে তোলা হয়, অন্যদিকে সবজিওয়ালি ডাইনি নিজের আসল রূপে এসে যায়। আরে পালাও রে পালাও, এ তো একটা ডাইনি, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও সবাই। সব গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়, সবাই সবজি এখানে সেখানে ফেলে পালাতে থাকে। কিন্তু এ কি, ডাইনি তো নিজেই অস্থির হয়ে ওঠে। আরে না, এটা হতে পারে না, আহ আমি দুর্বল হতে পারি না, না 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 না। ডাইনি দৌড়াতে দৌড়াতে নিজের সবজি বাগানের দিকে আসে। পালাও এখান থেকে, বলছি পালাও, পালাও আমার বাগান থেকে, আমার সবজি আমার শক্তি, সরো এখান থেকে, সরো সরো সরো, না হলে আমি এক একজনকে খেয়ে ফেলবো। এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুই কি জানিস এক স্ত্রীর কত শক্তি হয়? এক স্ত্রী নিজের বরকে যমরাজের থেকেও ফিরিয়ে আনতে পারে। আর দেখতেই দেখতে পুরো বাগান নষ্ট হয়ে যায়, আর সবজির সাথে সাথে ডাইনিও পুড়ে ছাই হয়ে যায়। নিজের স্ত্রী রেখার জেদ করাতে একটা সস্তা সেকেন্ড হ্যান্ড আলমারি নিয়ে আসে, যা দেখতে একেবারে নতুনের মতো। কিন্তু ওই আলমারিতে শাকচুন্নির ছায়া থাকে। এক রাত রেখা ওই আলমারির থেকে শাকচুন্নির হাসার আওয়াজ শোনে। এই হাসার আওয়াজ তো এই আলমারির থেকেই আসছে, কিন্তু কি করে?
আলমারি খুলে ভেতরে রাখা কাপড় এদিক ওদিক করে তখনই এক বড় শাকচুন্নির হাত আলমারির ভেতর থেকে বেরোয় আর রেখাকে ভেতরে টেনে নেয়। আরে আমি কোথায় এসে গেলাম? এখানে সব জায়গায় কঙ্কাল আর কাটা শরীরের অঙ্গ পড়ে আছে। আহ, আহ। তারপর সে জানতে পারে যে সে শাকচুন্নির মহলে পৌঁছে গেছে, যা একেবারে এক অন্য পৃথিবী। ওইদিকে শুধু শাকচুন্নি থাকে। ওইখানে এক শাকচুন্নি রানী থাকে, যে সব শাকচুন্নিদের ওপর আদেশ চালায় আর সবাইকে তার কথা শুনতে হয়। এই মহিলা, চল তুই এখন নেচে দেখা, আর বেঁচে থাকার আছে তো আমাকে খুশি কর। রেখা শাকচুন্নি রানীকে খুশি করার জন্য নাচে। শাকচুন্নি রানী রেখার নাচে খুশি হয়ে ওকে নিজের ঘরের পাশের ঘরে দিয়ে দেওয়ার আদেশ দেয়। তারপর রাত হওয়াতে সব শাকচুন্নি খাওয়াতে মাংস, হাড় আর রক্ত পান করে, আর রেখা চুপ করে শান্ত ভয়ে এক কোনায় বসে থাকে। তারপর সবাই শুতে চলে যায়, আর রেখাও নিজের ঘরে শুতে চলে যায়। হে ভগবান, কেউ তো রাস্তা দেখাও, আমি এই শাকচুন্নির থেকে কি করে বাঁচব? যেরম সেরম করে রেখা সেই রাত শুতে পারে। তখনই সে স্বপ্নতে নিজেকে কোনো গুহাতে পায়, আর সেইখানে তাকে এক বাবা দেখা দেয়। বাবা কোনো তান্ত্রিকের মতো মনে হয়, আর রেখার সাথে অনেক সময় পর্যন্ত কথা বলে। আলোক নিরঞ্জন। তান্ত্রিক বাবা, আপনি এখানে কি করে? এ তো শাকচুন্নির মহল, এখানে তো শুধু শাকচুন্নি থাকতে পারে। আমি এই শাকচুন্নিকে দখল করব বলে অনেক বছর ধরে তন্ত্রমন্ত্র বিদ্যা করছি, কিন্তু কোথাও না কোথাও কোনো ত্রুটি রয়ে যায়। কিন্তু এই অমাবস্যার আগে আমি কোনোভাবে একে বশ করতেই হবে, না হলে এ হাজার মানুষের আত্মাকে শাকচুন্নি বানানোর সংখ্যা পুরো করে অমর হয়ে যাবে, আর তারপর এর আতঙ্ক থেকে কেউ বাঁচবে না। কিন্তু বাবা, আপনি কি করে আটকাবেন? এ আমাকেও ছল করে নিজের পৃথিবীতে যোগ করে দিয়েছে। এর আগে কি রেখা নিজের সমস্যার সমাধান জিজ্ঞেস করতে পেত? ওর স্বপ্ন ভেঙে যায়, আর সে একেবারে উঠে বসে যায়। এ কিরকম স্বপ্ন ছিল? হায় ভগবান! তারপর রেখা এখান সেখান দেখে, কিন্তু সে কোনো বাবা, কোনো গুহা নজরে পায় না। স্বপ্নতে এই বাবা কে ছিল? নিশ্চয়ই ভগবান আমাকে সংকেত দিয়েছে। আমাকে ওই তান্ত্রিক বাবার খোঁজ করতে হবে, আর ওই গুহাও এখানে কোথাও হবে। রেখা ওঠে আর এখান সেখানে গুহার কোনো চিহ্ন খুঁজতে থাকে। সব দরজা, দেওয়াল, হাড় আর কঙ্কালে লাগানো থাকে। রেখা ওই কঙ্কালকে যে ছোঁয়ে জোরে জোরে হাসার আওয়াজ আসে, যাতে সে আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই তার হাত একটা মুন্ডুতে লাগে, যেটা হাসার জায়গায় চিৎকার করার আওয়াজ বের করে। কি ছিল? এক মুহূর্তে মনে হলো যেন ওটা কোনো মুন্ডুর হাড্ডি না, কোনো জ্যান্ত মানুষের মাথা। হে ভগবান! আহ, আহ! রেখা ভয়ে চোখ বন্ধ করতে করতে ওই মুন্ডুকে টিপে দেয়। তখনই এক অজানা রাস্তা খুলে যায়। রেখা ওই রাস্তায় চলে এক পুরনো গুহার সুড়ঙ্গতে পৌঁছে যায়। আরে, এই গুহা তো একেবারে স্বপ্নের গুহার মতো। তারপর সাহস করে রেখা ভেতর দিকে চলে যেতে লাগে। অনেক চলার পর কালো জামায় এক বাবা ওর চোখে পড়ে। আরে, এ কি করে হতে পারে? এ তো ওই স্বপ্নওয়ালা তান্ত্রিক বাবা। তারপর আশ্চর্যচকিত হয়ে গিয়ে রেখা আস্তে আস্তে পা বাড়িয়ে ওই তান্ত্রিক বাবার কাছে পৌঁছে যায়। এসো, আমার তোমারই অপেক্ষা ছিল। কিন্তু আপনি কি করে জানতেন আমি এখানে আসতে পারি? আমি অনেক তন্ত্রমন্ত্র বিদ্যা নিয়েছি। আমি ওই শক্তিতে যার কারু স্বপ্নে যেতে পারি। আমি তোমাকে স্বপ্নতে এখানে আসার নির্দেশ দিয়েছি। কিন্তু বাবা, আপনি কি করে জানতে পারলেন আমি এই শাকচুন্নি মহলে আছি? সব আমার বিদ্যার জন্যে হয়েছে। আমি শাকচুন্নিদের মধ্যে মানুষের গন্ধ শুঁকতে পারি। তাহলে বাবা, কিছু উপায় বলো, আমি কি করে এই শাকচুন্নি মহল থেকে বেরোই? যেরম আমি বলছি সেরামই করতে থাকো।
তোমার সাথে সাথে আরো মানুষদেরকে এই শাকচুন্নি ওই জগতে বশ করে শাকচুন্নি বানিয়ে দিয়েছে। আমি ওই শাকচুন্নি রানীকে বশ করে সবাইকে মুক্তি দেওয়াবো। তারপর তান্ত্রিক বাবা রেখাকে মন্ত্র পড়ে এক জামার জোড়া আর ছুরি দেয়। তুমি কোনোভাবে ওই মন্ত্রবিদ্যাতে পরিপূর্ণ বস্ত্রকে ওই শাকচুন্নি রানীকে পরিয়ে দাও। তারপরে যেই ওই বস্ত্রকে পরে নেবে, তো কিছু সময়ের জন্যে তুমি শাকচুন্নি রানীর শক্তি থেকে বেরিয়ে যাবে, আর তখনই তুমি ওর চুলটা কেটে দেবে আর এইখানে এনে আমাকে দিয়ে দেবে। আচ্ছা বাবাজি, যেমন আপনি বলবেন। কিন্তু যেন ধ্যান থাকে, এতে তোমার প্রাণেরও বিপদ হতে পারে। এই শাকচুন্নির আতঙ্ক থেকে 1000 নিরীহ মানুষের বাঁচানোর জন্য আমার এক প্রাণ চলে যায় তো কোনো সমস্যা নয়। তারপর রেখা ওখান থেকে ওই বস্ত্র আর ছুরি নিয়ে নিজের ঘরে ফেরত চলে আসে। কিন্তু যেই রেখা নিজের ঘরে আসে, ওই গুহার রাস্তা নিজের থেকে বন্ধ হয়ে যায়। এখন আমাকে যেমন করেই হোক ওই শাকচুন্নি রানীকেই জামা পরাতে হবে, কিন্তু কিভাবে? হঠাৎ তার এক উপায় আসে। রেখা তাড়াতাড়ি শাকচুন্নি রানীর ঘরে ওই বস্ত্র নিয়ে যায়, কিন্তু যেই সেই ঘরের বাড়ি পৌঁছায়, শাকচুন্নি রানী এক অন্য শাকচুন্নির সাথে কথা বলতে শোনে। মনে রাখ, আমাদের রহস্য এই রেখা অবধি না যায়। মহলে থাকা সব শাকচুন্নিদের বল, এই আমাবস্যাতে এই রেখাকেও শাকচুন্নি বানানোর বিধি সম্পন্ন করা হবে। ততক্ষণ ওর ভালো ধ্যান রাখা হোক, বুঝলি? হ্যাঁ, শাকচুন্নি রানী, কিন্তু ও তো কিছু খায় না। বলে আমি রক্তপান করব না, আর না মানুষের মাংস খাবো। হ্যাঁ, কোনো ব্যাপার না, ওর জন্যে মানুষদের খাবার জিনিস ব্যবস্থা করো, যাও। এইসব শুনে রেখা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে ওইখানেই লুকিয়ে দাঁড়িয়ে থাকে আর শাকচুন্নির যাবার অপেক্ষা করে। তারপর যেই ওই শাকচুন্নি যায়, রেখা শাকচুন্নি রানীর ঘরে পৌঁছে যায়। বলো রেখা, কিভাবে আসা হলো? হ্যাঁ, আ- 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 আমি আ, ওই আ, ওই ওই জামা। ঘাবড়িও না, বলো কি কথা। হ্যাঁ, আ আমি আপনার জন্যে জামা বানিয়েছিলাম। আপনার জামা অনেক নোংরা হয়ে গেছে তো। আ আপনি এটা বদলে নিন। আর আমি ভাবছিলাম যে এটা বদলালে আপনি আরো বেশি সুন্দর লাগবেন। কি বললে তুমি? আমি সুন্দর দেখতে? হ্যাঁ? হ্যাঁ, খুব সুন্দর। ব্যাস, আপনার জামাটা নোংরা হয়ে গেছে একটু, তার জন্যে আপনার সুন্দরতা এই জামা কম করছে। শাকচুন্নি রানী নিজের সুনাম শুনে আরো বেশি সুন্দর লাগার জন্য ওই মন্ত্র বিদ্যাওয়ালা জামা পরে ফেলে। তখনই শাকচুন্নি নিজের সুদ বুধ হারিয়ে ফেলে আর সময়ের ফায়দা উঠিয়ে রেখা ওর চুল তান্ত্রিক বাবা দ্বারা দেওয়া ওই ছুরি দিয়ে কেটে ফেলে। শেষ পর্যন্ত আমি চুল পেয়ে গেলাম। এখনই শাকচুন্নির শেষ কাছেই। যদি আপনি আগের গল্প দেখতে চান, তাহলে কমেন্টস করে নিশ্চয়ই বলবেন।